আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে আরো একটা কামব্যাক দিয়েছে, যে কামব্যাকের কারণে তারা রাউন্ড অফ 16 এর যে আশাটা সেটা বাঁচিয়ে রেখেছে। অলরেডি তারা 6টা ম্যাচ খেলেছে। 6টা ম্যাচ থেকে 9টা পয়েন্ট ক্লেম করে এখন পয়েন্ট টেবিলের 18 নম্বরে রয়েছে। তো এখন চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের এই সিজনের যা অবস্থা, এটা দেখে অনেকেই বলাবলি করতেছে যে এবারে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16 খেলতে পারবে কিনা। বাট ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের একটা ফেভারিট দল। তারা যেমনই খেলুক না কেন, তারা ওই টুর্নামেন্টটা যখন আস্তে আস্তে সামনের দিকে আগাবে, তারা কিন্তু নিজেদেরকে আরো বেশি প্রোগ্রেস করবে, নিজেদেরকে আরো বেশি আপগ্রেড করে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামে যেটা ব্যতিক্রম কিন্তু গত ম্যাচটাতেও আমরা দেখি নাই, যেখানে আমাদের মাস্ট বি সিচুয়েশন যে আমাদের উইন হইতেই হবে, এমন ধরনের সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ তিনটা পয়েন্ট ক্লেম করেছে। এবং কাদের বিপক্ষে পয়েন্ট ক্লেম করেছে? যারা চ্যাম্পিয়ন্স লিগে এবং তাদের নিজস্ব লিগে বেশ ভালো ফর্মে রয়েছে, আটালান্টার বিপক্ষে। গত রাতে তারা আটালান্টাকে 3-2 গোলে হারিয়েছে, যেখানে গোল করেছে কিলিয়ান এমবাপে, গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র, এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আবারও এই ম্যাচটাতে গোল করেছে জুড বেলিংহাম, যিনি একজন মিডফিল্ডার। গত সিজনে আমরা বেলিংহামকে যে পরিমাণ গোল করতে দেখেছি, এই সিজনের শুরু থেকে তেমন একটা দেখি নাই। বাট সর্বশেষ কয়েকটা ম্যাচে, সর্বশেষ 6টা ম্যাচে বেলিংহাম 5টা গোল, 2টা অ্যাসিস্ট করেছেন। সো আপনি বুঝতে পারতেছেন যে এখন রিয়াল মাদ্রিদের হয়ে বেলিংহাম কোন ফর্মে রয়েছে। সো এখন রিয়াল মাদ্রিদের হয়ে বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র লাগাতার গোল পাচ্ছে। সো এই থেকে বোঝা যায় যে এখন চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা লা লিগা হোক, এখন সবকিছু রিয়াল মাদ্রিদের ফেভারে আসতে বাধ্য। কারণ এখন রিয়াল মাদ্রিদ ফর্মে ফিরেছে। তো এখন আমরা এই ম্যাচের কিছু টুকিটাকি টেকনিক্যাল পয়েন্টে নিয়ে কথা বলি, কারণ আপনারা অলরেডি সবাই জানেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ 3-2 গোলে আটালান্টাকে হারিয়ে দিয়েছে। সো এটা নিয়ে বেশি কিছু বলার নাই। বাট এখন আমরা এই ম্যাচটার টেকনিক্যাল কিছু পয়েন্টে নিয়ে কথা বলবো। দেখুন, প্রথমত আমি ম্যাচ প্রিভিউতে একটা কথা বলেছিলাম যে এই ম্যাচটা হতে চলেছে আটালান্টার ঘরের মাঠে। সো এই ম্যাচটা রিয়ালের জন্য কোনোভাবেই সহজ হবে না। আমি বলেছিলাম যে রিয়াল যাবে, খেলবে, উইন হবে, 3 পয়েন্ট ক্লেম করবে, এটা কিন্তু হবে না। সো সেটাই কিন্তু হয়েছে। এমন ধরনের ম্যাচ কিন্তু হয় নাই। রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে বেশ স্ট্রাগল করেছে এবং স্ট্রাগল করেই তারা সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করেছে। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের ম্যাচটার কথা বলি, তাহলে বলবো যে এই ম্যাচটাতে আটালান্টা যে পরিমাণ রিয়াল মাদ্রিদকে চাপে রেখেছে, ওই চাপটা রিয়াল মাদ্রিদ তারা যেভাবে সামলে নিয়েছে, কার্লো আনচেলত্তি যেভাবে টিমটাকে হ্যান্ডেল করেছে, হ্যাটস অফ। মানে কার্লো আনচেলত্তির একটা বিষয় কি জানেন? যখনই তিনি বিগ ম্যাচের মুখোমুখি হবেন, এখন আপনি বলতে পারেন যে এটা বিগ ম্যাচ না, এটা তো গ্রুপ পর্বের ম্যাচ। হ্যাঁ, এটা গ্রুপ পর্বের ম্যাচ, বাট রিয়াল মাদ্রিদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ ছিল। সেই অনুযায়ী বলতে চাই, এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বিগ ম্যাচ ছিল। যখনই রিয়াল মাদ্রিদ বিগ ম্যাচে খেলতে নামবে, যখনই কার্লো আনচেলত্তি তার ওপোনেন্টকে দেখবেন যে না, তারা তাদের চাইতেও মোটামুটি বেশ স্ট্রং, অথবা ওপোনেন্টের ঘরের মাঠে খেলবে, তখন কার্লো আনচেলত্তি কি করে জানেন? তখন তিনি মোটামুটি ডিফেন্সিভ একটা শেপ নিয়ে কিন্তু মাঠে নামে। মোটামুটি ডিফেন্সটা সলিড রেখে তারপরে তিনি কাউন্টার অ্যাটাক দিতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার পায়ে কত পার্সেন্ট বল ছিল না ছিল, ওই জিনিসটা কিন্তু তিনি হিসেব করেন না। ওই জিনিসটা কিন্তু তিনি হিসেব করেন না যে এই ম্যাচটাতে আমার অধিকাংশ পরিমাণ বল দখলে রাখতে হবে, এই জিনিসটার দিকে বেশি ফোকাস দেন না। সো এই ম্যাচটাতেও কিন্তু আমরা সেটার ব্যতিক্রম দেখি নাই, যেখানে আমরা দেখেছি যে আটালান্টা এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের চাইতে বেশি পরিমাণ বল দখলে রেখেছিল। এই ম্যাচটাতে আটালান্টা 56% বল দখলে রেখে 20টা শুট নিছে, যেখানে তাদের 9টাই ছিল অন টার্গেট। অপরদিকে রিয়াল মাদ্রিদ 44% বল দখলে রেখে মাত্র 10টা শুট নিছে, যেখানে 6টা ছিল অন টার্গেট। সো এই স্টেজটা দেখে আপনি বলতেই পারেন যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ কিছুটা ডিফেন্সিভ শেপে খেলেছে। তাদের ওই কাজটাই ছিল যে কাউন্টার অ্যাটাক দিয়ে গোল আদায় করবে, এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে। এখন আপনি যদি রিয়াল মাদ্রিদের সর্বশেষ এই গোলটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ডিফেন্স থেকে ভিনিসিয়াস জুনিয়র, মিডফিল্ড থেকে বলতে পারেন, মিডফিল্ড থেকে ভিনিসিয়াস জুনিয়র একটা কাউন্টারে একটা লং বল দিয়েছে জুড বেলিংহামকে, আর সেইখান থেকে জুড বেলিংহাম দুর্দান্ত একটা গোল করেছে। এই গোলটা হচ্ছে ম্যাচের 59 মিনিটের সিনারি। এখন আমরা যদি এই ম্যাচটার আরো একটা টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে বলবো যে দেখুন, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়রকে একেবারে ওই ফাইনাল থার্ডে প্লেয়ার হিসেবে খেলায় নাই, একজন আপনার ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে খেলাইছে, যেটা আমরা
এই ম্যাচটাতে অন্তত একটা সারপ্রাইজিং জিনিস দেখেছি কার্লো আনচেলত্তির কাছ থেকে। এই টেকনিকটা রিয়াল মাদ্রিদের বেশ কাজে দিয়েছে। কারণ কেন কাজে দিয়েছে? ওই একটু আগে তো বললামই। ভিনিসিয়াস জুনিয়র মিডফিল্ড থেকে একটা লং বল দিয়েছেন। সো ওই লং বলের কারণে রিয়াল মাদ্রিদ তৃতীয় গোলটা পেয়েছেন। তো এই ম্যাচটার আরো একটা টেকনিক্যাল পয়েন্ট কি জানেন? আমরা জানি যে সচরাচর রিয়াল মাদ্রিদ মোটামুটি ২ ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিলিয়ান এমবাপ্পে আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে। এই দুটা প্লেয়ারের কারণে রিয়াল মাদ্রিদ লেফট উইংস দিয়ে একটু বেশি পরিমাণ তারা অ্যাটাক করে, অর্থাৎ ওই সাইড দিয়ে আমরা বেশি পরিমাণ বল সাপ্লাই দেখি। বাট এই ম্যাচটাতে আমরা যেটা দেখেছি যে রিয়াল মাদ্রিদ দুই ফ্ল্যাঙ্কটাকে প্রাধান্য না দিয়ে তারা কিন্তু ওই সেন্ট্রাল জোনটাকে বেশি প্রাধান্য দিয়েছে। সেন্ট্রাল জোন থেকে কিন্তু একের পরে এক অ্যাটাক রিয়াল মাদ্রিদের এসেছে। আপনি যদি এখন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ওই সেন্ট্রাল জোন থেকেই গোলের অপরচুনিটিটা ক্রিয়েট হয়েছে। যে গোলটা করেছে ভিনিসিয়াস জুনিয়র, আর ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছেন বাইরে ভাই, মানে কি দেখলাম, ভিনিসিয়াস জুনিয়র হাঁটতেছে হঠাৎ করে তার অ্যাক্সেলারেশনটা বাড়িয়ে ডি বক্সে ঢুকে গেলেন, প্লেয়ারদেরকে ড্রপ করে ডি বক্সে ঢুকে গেলেন আর সেইখান থেকে গোল। মানে আমি ভিনিসিয়াস জুনিয়র যে রানটা দেখলাম, আমি দেখলাম যে ভিনিসিয়াস জুনিয়র হাঁটতেছে বাট তার অ্যাক্সেলারেশনটা হঠাৎ করে বাড়িয়ে নিলেন। মানে এটা একজন স্ট্রাইকার এই কাজগুলা যখন করবে, মানে একজন উইঙ্গার যখন ধরুন সেন্টার ফরওয়ার্ড হিসেবে এমন ধরনের কাজটা করবে তখন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই প্লেয়ারটা মিডফিল্ডে যেমন খেলেছে ফাইনাল থার্ডেও বেশ দারুণ খেলেছে, এটা তাতে কোনো সন্দেহ নাই। এই ম্যাচটাতে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, যদিও ম্যাচ সেরা হয়েছেন আপনার জুড বেলিংহাম। এখন এই ম্যাচটাতে আমরা আরো একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি, জুড বেলিংহাম। বাইরে ভাই, প্লেয়ারটা সর্বশেষ 6টা ম্যাচে 5টা গোল দুইটা অ্যাসিস্ট করেছে। মানে একজন জুড বেলিংহাম আছে মানে আপনার টিমে একজন মিডফিল্ডার আছে, একজন অ্যাটাকার আছে, এটা আপনাকে মানতেই হবে। জোট বেলিংহাম, জোট বেলিংহাম, জোট বেলিংহাম। তো এই প্লেয়ারটা কিন্তু আগামী যেই ব্যালন্ডিয়রটা রয়েছে, মানে এবারে চলতি সিজনের পারফরমেন্স অনুযায়ী আগামী ব্যালন্ডিয়রের আবারও শর্ট লিস্টে তিনি থাকবেন তাতে কোনো সন্দেহ নেই। ভিনিসিয়াস জুনিয়র তো থাকছেনই, সেই সাথে এবার আবারও বেলিংহাম থাকতেছে। এখন এই ম্যাচটাতে আমরা আরো একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি যে কোর্তুয়া। ভাই ইনজুরি থেকে ফিরে প্লেয়ারটা যে পরিমাণ ফর্ম দেখাইছে, যে পরিমাণে একের পর এক গোল সেভ দিয়েছে, তাতে বলতেই হবে যে রাইট নাও এখন রিয়াল মাদ্রিদের হয়ে তিনি আরো বেশ অনেকদিন ধরে রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিবে। বয়সটা তার পক্ষে আসে না আছে সেই জিনিসটা দেখার সুযোগ নেই, বাট তিনি যে লেভেলের পারফর্ম করতেছে এই বয়সে এসেও, তো রিয়াল মাদ্রিদ অবশ্যই রিয়াল মাদ্রিদে তিনি আরো অনেক দিন খেলতে পারবেন, অনেকদিন রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিতে পারবেন। তো এই ম্যাচটাতে 7টা সেভ দিয়েছেন, যেখানে সম্ভবত 3টাই ছিল ড্রাইভিং সেভ। তো এইগুলা হচ্ছে ম্যাচের মোটামুটি খুঁটিনাটি তথ্য এবং টেকনিক্যাল পয়েন্ট। তো এই ম্যাচটার পরে আমরা দেখতে পেলাম যে রিয়াল মাদ্রিদ তাদের ওই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর স্বপ্নটা এখনো বাঁচিয়ে রেখেছে। তো রিয়াল মাদ্রিদের পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হচ্ছে নেক্সট উইকে। তো দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কি করে। তো সেই পর্যন্ত এখন আমাদেরকে ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।